রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কিনছে বাংলাদেশ। ইসলামাবাদে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আলোচনার খবরে উদ্বিগ্ন ভারত। আরেকটি পাকিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ। গ্রিনল্যান্ড দখলে নেওয়ার ঘোষণা হোয়াইট হাউসের। পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে বর্তমানে পাকিস্তান সফর করছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাসান মাহমুদ খান বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তান বিমান বাহিনী প্রধান জহির উদ্দিন বাবর সিধুর সাথে। এ সময় দুই দেশের বিমান বাহিনী প্রধান বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশের F-17 ফাইটার জেট সংগ্রহের বিষয়। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR এর এক বিবৃতিতে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে F-17 ফাইটার জেটের পাশাপাশি বৈঠকে দুই দেশের যৌথ অপারেশন, প্রাতিষ্ঠানিক মিথস্ক্রিয়া প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস অ্যাডভান্সমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনী প্রধান জহির উদ্দিন বাবর বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদকে বলেছেন, বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকায়নের লক্ষ্যে গোড়া থেকে অ্যাডভান্সমেন্ট ফ্লাইং পর্যন্ত যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান। এ লক্ষ্যে পাকিস্তানের সমস্ত প্রাতিষ্ঠানিক অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশিদের সব ধরনের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়া হবে। পাকিস্তান বিমান বাহিনী প্রধান বাংলাদেশকে আশ্বস্ত করেছেন, জরুরি ভিত্তিতে সুপার মূসক প্রশিক্ষণ বিমান সরবরাহ করার এবং দীর্ঘমেয়াদে সম্পূর্ণ ইকোসিস্টেম সাপোর্ট দেওয়া হবে বাংলাদেশকে। এ সময় পাকিস্তান বিমান বাহিনী প্রধান পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে। সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে দেওয়া হয় বিশেষ গার্ড অফ অনার। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এ সময় পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতার প্রশংসা করে বলেন, বাংলাদেশ এই অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চায়। বাংলাদেশের পুরনো যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে পাকিস্তানের সহায়তা গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, এয়ার সার্ভেলেন্স সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রয়োজন সমন্বিত এয়ার ডিফেন্স রাডার সিস্টেম। এ সময় দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশের F-17 ফাইটার জেট কেনার বিষয়। সফরের সময় বাংলাদেশ প্রতিনিধি দলকে ঘুরে দেখানো হয় ন্যাশনাল ISR অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার, পাকিস্তান এয়ারফোর্স সাইবার কমান্ড, ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক। এছাড়া বাংলাদেশ টিমকে অবহিত করা হয় ISR সক্ষমতা, সাইবার, স্পেস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আনম্যান্ড সিস্টেম। ISPR আর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রতিনিধি দলের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে দীর্ঘমেয়াদে কৌশলগত সম্পর্ক। পাকিস্তানের F-17 চীন পাকিস্তান যৌথ নির্মিত একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। এটি একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেট, ফ্রান্সের তৈরি রেফালের ফাইটার জেট সহ আধুনিক 4.5 জেনারেশন সব ধরনের যুদ্ধ বিমানের সমকক্ষ, কিন্তু দাম অনেক কম। তাছাড়া এই বিমান পরিচালনাও অত্যন্ত সহজ। যুক্তরাষ্ট্রের একটি F-16 ফাইটার জেটের দাম $60 থেকে $100 মিলিয়ন। ফ্রান্সের একটি রেফালে ফাইটার জেটের দাম $70 থেকে $100 মিলিয়ন। কিন্তু পাকিস্তানের তৈরি একটি F-17 ফাইটার জেটের দাম মাত্র $25 থেকে $30 মিলিয়ন। চীনা J-10C ফাইটার জেটের দামও পশ্চিমা সমমানের বিমানের অর্ধেকেরও কম। F-17 ফাইটার জেটের রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং এয়ার টু অ্যান্টিশিপ আক্রমণের ক্ষমতা। সম্প্রতি আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে 40টি F-17 ফাইটার জেট কেনার চুক্তি করেছে এবং এর প্রথম চালান পাকিস্তান তাদেরকে সরবরাহ করেছে। তাছাড়া পাকিস্তান গত ডিসেম্বর মাসে লিবিয়ার কাছে $10 বিলিয়ন মূল্যের চুক্তি করেছে বিপুল সংখ্যক F-17 ফাইটার জেট বিক্রি সহ অন্যান্য সমরাস্ত্র হস্তান্তরের। নাইজেরিয়া এবং মিয়ানমারের কাছেও রয়েছে পাকিস্তানের তৈরি এই যুদ্ধ বিমান। ভারতের সাথে 2019 এবং 2025 সালের যুদ্ধে বিশ্ব দেখেছে পাকিস্তানের F-17 ফাইটার জেটের সক্ষমতা। সর্বশেষ 2025 সালের মে মাসের যুদ্ধে পাকিস্তান তাদের F-17 ফাইটার জেট এবং চীনা J-10C ফাইটার জেটের সাহায্যে ভূপাতিত করেছে ভারতের 7টি যুদ্ধ বিমান। তাছাড়া 2019 সালেও পাকিস্তান ভূপাতিত করে ভারতের যুদ্ধ বিমান এবং গ্রেফতার করে অভিনন্দন নামে ভারতের একজন পাইলটকে। পাকিস্তানের F-17 ফাইটার জেটে রয়েছে চীনা শক্তিশালী PL-15 মিসাইল সিস্টেম, যা আকাশে 250 কিলোমিটার দূরে শত্রু বিমানকে নিখুঁতভাবে আঘাত করতে পারে। PL-15 একটি রাডার গাইডেড বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। এছাড়া এই বিমান এয়ার টু এয়ার অন্য যেসব মিসাইল ছুটতে পারে সেগুলো হলো
PL-5E2, PL-10E এবং PL-12। JF-17 বিমানে রয়েছে আধুনিক রাডার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং সিস্টেম সহ আধুনিক বিভিন্ন ধরনের অ্যাভিওনিক্স প্রযুক্তি। অল ওয়েদার মাল্টি রোল এই ফাইটার জেট বাংলাদেশের মতো দেশে ভূমিকা পালন করবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা হিসেবে। সম্প্রতি বাংলাদেশ চীনের কাছ থেকে অপর আলোচিত J-10C ফাইটার জেট কেনার আলোচনা চূড়ান্ত করেছে। তখন পাকিস্তানের কাছ থেকে JF-17 ফাইটার জেট কেনা নিয়েও আলোচনার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। গত বছর নভেম্বর মাসে দুবাই এয়ার শো চলাকালে পাকিস্তান আর্মির পক্ষ থেকে বলা হয় একটি বন্ধু দেশের সাথে পাকিস্তান JF-17 ফাইটার জেট বিক্রির বিষয়ে প্রাথমিক চুক্তি করেছে। তখন প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয় এই বন্ধু দেশটি হলো বাংলাদেশ এবং বাংলাদেশ পাকিস্তান থেকে 16 থেকে 32টি JF-17 ফাইটার জেট কেনার প্রাথমিক চুক্তি করেছে। এবার এই সংক্রান্ত আলোচনার সত্যতা মিলল মঙ্গলবার পাকিস্তান আর্মির বিবৃতির মাধ্যমে। সমর বিশ্লেষকদের মতে যেহেতু ভারত বারবার পাকিস্তানের JF-17 এবং J-10C যুদ্ধ বিমানের কাছে ধরাশায়ী হয়েছে, তাই বাংলাদেশের কাছে এসব যুদ্ধ বিমান থাকা মানে মানসিকভাবে ভারত আতঙ্কগ্রস্ত থাকবে বাংলাদেশের সম্ভাব্য যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে। তাছাড়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ফলে চীন ও পাকিস্তানের সাথে কেবল শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক নয়, বরং ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এখন বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করেন সমর বিশ্লেষকরা। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর এবং পাকিস্তান থেকে JF-17 ফাইটার জেট কেনা সংক্রান্ত আলোচনার খবর ফলাও করে প্রচার করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। বুধবার টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে বাংলাদেশের কাছে পাকিস্তানের JF-17 ফাইটার জেট বিক্রি নিয়ে আলোচনার খবরে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন মহলে। ভারতের অনেক বিশ্লেষকের মতে এর ফলে দক্ষিণ এশিয়ায় দ্রুত বদলে যাবে সামরিক ভারসাম্য এবং মেরুকরণের চিত্র। বিশেষ করে 1971 সালের যুদ্ধে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার মাধ্যমে ভারত যে নিরবিচ্ছিন্ন সুবিধা ভোগ করে আসছে সেটা আর থাকবে না। ভারতের অনেকে মনে করছেন পাকিস্তান ও চীন থেকে বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেম সংগ্রহ করলে বাংলাদেশ হয়ে উঠবে আরেকটি পাকিস্তান। বাংলাদেশ ফিরে যাবে 1971 সালের পূর্বের অবস্থায়। পাকিস্তান সীমান্তের পাশাপাশি এখন বাংলাদেশ সীমান্ত ভারতের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, আর এতেই শঙ্কিত হয়ে পড়েছে নয়াদিল্লি। পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক কোনো অবস্থাতেই মেনে নিতে রাজি নয় ভারত। পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক নস্যাতে ইতিমধ্যে নানা ধরনের কার্যক্রম শুরু করেছে নয়াদিল্লি। বাংলাদেশকে আরেকটি সম্ভাব্য পাকিস্তান আখ্যায়িত করে ভারতের অনেক উগ্রবাদী তথাকথিত সাংবাদিক শুরু করেছে নানা ধরনের অপপ্রচার। এদিকে বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর এবং যে ফাইটার জেট কেনার সংক্রান্ত আলোচনার খবর নিয়ে মেতে উঠেছে পাকিস্তানের মূলধারার সব গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সাররা। তারা বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে গভীরভাবে আগ্রহ এবং উদ্দীপনা তৈরি করে যাচ্ছে। গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড দখল করা হবে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হবে এক্ষেত্রে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে আমাদের দরকার, বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়ার প্রভাব মোকাবেলা এবং গ্রিনল্যান্ডের ওপর দিয়ে ভবিষ্যতে রাশিয়ার বিমান ও মিসাইল হামলা প্রতিরোধে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের দখল করতে হবে। ক্যারোলিন বলেন, আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হতে রাজি না হয় তাহলে টেবিলে শক্তি প্রয়োগের অপশন আছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পরপরই বলেন, আমরা গ্রিনল্যান্ড কিনে নেব। যদি তারা এতে রাজি না হয় তাহলে আমরা সেটা দখল করে নেব। উত্তর মেরু অঞ্চলে অবস্থিত গ্রিনল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। বরফে ঢাকা এই দ্বীপের আয়তন 2,13,000 বর্গ কিলোমিটার। এই দ্বীপ ঘিরে রয়েছে বিশাল সমুদ্র সীমা। মূল দ্বীপ এবং সমুদ্র সীমায় রয়েছে জ্বালানি সহ মূল্যবান অনেক খনিজ সম্পদ। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ভেনেজুয়েলা দখলের পর মঙ্গলবার হোয়াইট হাউসের এই ঘোষণার মাধ্যমে বিশ্ব যেন আবার ফিরে গেছে ঔপনিবেশিক যুগে, যখন শক্তির জোরে ইউরোপের শক্তিশালী দেশগুলো আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ দখল করে নিত। ইরানের অসংযত বা আনকনফাইন্ড প্রতিক্রিয়া বলতে মূলত এমন এক পর্যায়কে বোঝানো হচ্ছে যেখানে তেহরান আর আগের মতো সংযম, ধৈর্য আর হিসাবি পাল্টা জবাবের মধ্যে নিজেকে আটকে রাখবে না। বহু বছর ধরে ইরান যে স্ট্র্যাটেজিক পেশেন্স নীতি অনুসরণ করেছে তার মূল উদ্দেশ্য ছিল অযথা যুদ্ধ না বাঁধানো এবং নিজেকে কখনোই সরাসরি উত্তেজনার সূচনাকারী হিসেবে না দাঁড় করানো। ইসরায়েল একের পর এক লাল রেখা অতিক্রম করলেও ইরান সচেতনভাবে সীমিত জবাব দিয়েছে, যেন পরিস্থিতি পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে না যায়।
2024 সালে ইরানে ইসরায়েলের সরাসরি হামলার পর কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান শুধুমাত্র সামরিক ও নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। বেসামরিক এলাকা বা ব্যাপক প্রাণহানির পথে তারা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ইরান দুবার সামরিক ঘাঁটিতে হামলা চালালেও ইচ্ছাকৃতভাবে মার্কিন সেনাদের প্রাণহানি এড়াতে চেয়েছে। 2020 সালে আইন আল আসাদ ঘাঁটিতে হামলার সময় ইরানি কমান্ডারদের কথাবার্তায় সেটার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তখনকার চিন্তা ছিল মার্কিন সেনারা রাজনীতিবিদদের সিদ্ধান্তের দায়ে মারা যাবে। এটা নৈতিকভাবে ঠিক নয়, কিন্তু এই সংযত অবস্থানের বিরুদ্ধেই ইরানের ভেতরে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। বিশেষ করে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর অনেক বিশ্লেষক ও রাজনৈতিক মহল মনে করতে শুরু করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেহেতু প্রকাশ্যভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, সেখানে ইরানের অতিরিক্ত নৈতিকতা দেখানোর কোনো মানে নেই। এখন মনে হচ্ছে সেই ধৈর্যের সীমা ইরান ছুঁয়ে ফেলেছে বা হয়তো পেরিয়েও গেছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে গঠিত ডিফেন্স কাউন্সিলের বক্তব্যে বিষয়টি পরিষ্কার। ইরান আর শুধু হামলার পর পাল্টা জবাব দেবে না, বরং স্পষ্ট হুমকি দেখলে আগাম আঘাত হানার সিদ্ধান্তও নিতে পারে। অর্থাৎ আগে মারলে পরে বাঁচা নীতির দিকেই ঝুঁকছে তেহরান। এর সঙ্গে যুক্ত হয়েছে আলী লারিজানির সরাসরি হুঁশিয়ারি, ভবিষ্যতে মার্কিন আগ্রাসনের জবাবে প্রথমেই মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে। ইরানি বিশ্লেষকদের মতে এবার চাপ তৈরির মূল কৌশল হবে যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা সৃষ্টি করা। মার্কিন সেনা নিহত হলে ট্রাম্প প্রশাসনের ওপর ঘরোয়া চাপ বাড়বে, এমনকি প্রেসিডেন্সিও ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, মূল্যস্ফীতি বাড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত ওয়াশিংটনকে আগ্রাসী নীতি থেকে সরে আসতে বাধ্য করতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে, গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প সবসময় বিবেচনায় আছে। এমন বক্তব্য ইউরোপ ও কানাডার নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণকে জাতীয় নিরাপত্তার অধিকার হিসেবে দেখছেন এবং আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের প্রতিরোধে এটি জরুরি বলে মনে করছেন। বিবৃতিতে বলা হয়, লক্ষ্য অর্জনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে এবং কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের কাছে সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতাও একটি বিকল্প। ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড দখলের যে কোনো চেষ্টা ন্যাটো জোটে বড় ধাক্কা দেবে এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের দূরত্ব আরও বাড়াবে। তবু বিরোধিতা ট্রাম্পকে নিরস্ত করেনি। 2019 সালে প্রথম মেয়াদে শুরু হওয়া তার আগ্রহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার ঘটনার পর নতুন করে জোরালো হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকান আধিপত্য অটুট থাকবে এবং গ্রিনল্যান্ড রুশ ও চীনা জাহাজে ঢেকে গেছে। ডেনমার্ক নাকি সুরক্ষা দিতে অক্ষম, অথচ মাত্র 57,000 জনসংখ্যার এই দ্বীপ বারবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস রয়েছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও প্রতিরক্ষায় ব্যবহৃত হয়। ইউরোপীয় ঐক্য দেখিয়ে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ বিবৃতিতে বলেছে, গ্রিনল্যান্ড তার জনগণের এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সমর্থন জানিয়েছেন। নর্ডিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেন, ন্যাটোর সদস্যকে হুমকি দিলে জোটের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন সম্মানজনক সংলাপের আহ্বান জানান। ডেনমার্ক ট্রাম্পের অভিযোগ নাকচ করে বলে, দ্বীপটি চীনা বিনিয়োগ বা যুদ্ধজাহাজে ভরা নয় এবং যুক্তরাষ্ট্র চাইলে বিনিয়োগ বাড়াতে পারে। এদিকে ট্রাম্প নিযুক্ত বিশেষ দূত জেফ ল্যান্ড্রি ইউরোপীয়দের সঙ্গে নয়, সরাসরি গ্রিনল্যান্ডবাসীর সঙ্গে কথা বলতে চান। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে জানান, লক্ষ্য যুদ্ধ নয়, ডেনমার্ককে আলোচনায় চাপ দেয়া। তবে হোয়াইট হাউসের স্টিফেন মিলার শক্তি ও ক্ষমতার বিশ্বাসের কথা বলে সার্বভৌমত্বের উদ্বেগ উড়িয়ে দেন। কংগ্রেসের কিছু রিপাবলিকানও আপত্তি জানিয়ে বলেন, ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মান করা যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা। বিশ্লেষকদের মতে, জোর করে গ্রিনল্যান্ড নেওয়া হলে যুদ্ধোত্তর আন্তর্জাতিক নীতির ভিত্তি ভেঙে পড়বে এবং মাইট ইজ রাইট যুগে ফিরে যাওয়ার ইঙ্গিত দেবে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক অপসারণ শুধু লাতিন আমেরিকার রাজনীতিতেই নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও গভীর অভিঘাত সৃষ্টি করেছে। এই ঘটনা মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে সরাসরি সামরিক অভিযানের মাধ্যমে তুলে নেওয়াকে বৈধ কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইরানের ওপর, কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এখন নতুন মাত্রা পেয়েছে।
বিশ্লেষকদের মতে মাদুরো অপহরণ একটি স্পষ্ট বার্তা বহন করে ট্রাম্প প্রশাসন কূটনীতি, নিষেধাজ্ঞা বা চাপের রাজনীতিতে আটকে নেই। প্রয়োজনে তারা সরাসরি রেজিম ডিক্যাপিটেশনের পথে হাঁটতে প্রস্তুত। ইসরায়েলি রাজনীতিক ইয়াইর লাপিদের মন্তব্য এই মনোভাবকে আরও পরিষ্কার করেছে। এটি ইরানের জন্য একটি সতর্ক সংকেত যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে তেহরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছর ধরে তেহরান স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতি অনুসরণ করলেও ভেনেজুয়েলার ঘটনা সেই নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। যদি যুক্তরাষ্ট্র সত্যি সামরিক শক্তির মাধ্যমে সরকার উৎখাতকে গ্রহণযোগ্য কৌশল বানায়, তবে ইরান নেতৃত্বের কাছে পারমাণবিক বা শক্তিশালী সামরিক প্রতিরোধ গড়ে তোলার যুক্তি আরও জোরালো হবে। এতে সংঘাতের আশঙ্কা বাড়বে এবং ভুল হিসাবের সুযোগ তৈরি হবে। কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি গভীর সংকটে পড়েছে। নেগার মোর্তাজাভির বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসনের অবস্থান এমন যে ইরানের কাছে আলোচনার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া কিছুই মেনে নেওয়া হবে না। এই বার্তা তেহরানের জন্য অগ্রহণযোগ্য, ফলে আলোচনার দরজা কার্যত বন্ধ। আর সেই শূন্যতা পূরণ করছে সামরিক হুমকি ও পাল্টা হুমকি। ভেনেজুয়েলা ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ। মাদুরো সরকার ইরানের জন্য শুধু রাজনৈতিক মিত্রই নয়, বরং নিষেধাজ্ঞা মোকাবেলায় একটি অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার ছিল। সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বলতার পর ইরানের মিত্র বলয় আরও সংকুচিত হচ্ছে। মাদুরো অপসারণ সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, যা তেহরানকে আরও আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দেবে। তবে বাস্তবতা হলো, ভেনেজুয়েলায় মাদুরো অপসারণ করলেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হবে না। দেশটি একবার আঘাত করে বেরিয়ে যাওয়ার জায়গা নয়। তেল সম্পদ, রাজনৈতিক অস্থিরতা ও জনসমর্থনের প্রশ্ন যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী জটিলতায় ফেলতে পারে। এই ব্যস্ততা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার সক্ষমতা কমাতে পারে। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে তেলের ভূ রাজনীতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে আনতে পারলে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে হরমুজ প্রণালীর ঝুঁকি কিছুটা সামাল দেওয়া যেতে পারে, এমন ধারণা ওয়াশিংটনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বাস্তবে এই পরিকল্পনা সফল হবে কিনা তাও নিশ্চিত বিষয় একটাই, মাদুরো অপহরণ বিশ্ব ব্যবস্থায় শক্তির ব্যবহারের সীমারেখা আরও ঝাপসা করেছে এবং ইরানকে ঘিরে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা বাস্তব করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে। এই তেলগুলো আগে থেকেই মজুদ ছিল, কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারছিল না। ট্রাম্প বলেন, এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন, যাতে তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা যায়। তিনি আরও জানান, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে তিনি নির্দেশ দিয়েছেন পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তেলগুলো স্টোরেজ জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে। এই ঘোষণার পেছনে রয়েছে ট্রাম্পের আগের বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদ ফিরিয়ে আনা হবে এবং দেশটির ভেঙে পড়া জ্বালানি খাত পুনর্গঠন করা হবে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ করার ঘটনার পর এই বক্তব্য আরও জোরালো হয়। ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুরি করা হয়েছিল। যদিও আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের এমন কোনো মালিকানা দাবি নেই, তবে সত্যি হলো সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ তেল খাত জাতীয়করণের সময় কিছু মার্কিন কোম্পানির সম্পত্তি দখল করেছিলেন। মার্কিন তেল কোম্পানি শেভরন, এক্সন মোবিল ও কনোকোফিলিপস এখনও সরাসরি ট্রাম্পের পরিকল্পনা নিয়ে মন্তব্য করেনি। তবে মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী এসব কোম্পানির প্রতিনিধিরা ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। বিশ্ব তেলের বাজারের দিক থেকে দেখলে 5 কোটি ব্যারেল তেল খুব বড় কোনো যোগান নয়। বিশ্বে দৈনিক তেল ব্যবহার 10 কোটির বেশি ব্যারেল, আর যুক্তরাষ্ট্র একাই দিনে প্রায় 1 কোটি 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প 3 থেকে 5 কোটি ব্যারেল বললেও এটি কত সময়ের মধ্যে সরবরাহ হবে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 মাস হলে এটি ভেনেজুয়েলার প্রায় পুরো উৎপাদনের সমান, কিন্তু 1 বছর হলে প্রভাব খুবই সীমিত। আরেকটি বিতর্কের বিষয় হলো তেল বিক্রির অর্থ কে কিভাবে ব্যবহার করবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন উদাহরণ খুব কমই আছে যেখানে অন্য দেশের তেল বিক্রির অর্থ মার্কিন প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করবেন। ভেনেজুয়েলার তেল উৎপাদন 1990-এর দশকে দিনে 30 লাখ ব্যারেলের বেশি ছিল। সেই পর্যায়ে ফিরতে হলে প্রায় $110 বিলিয়ন বিনিয়োগ ও বহু বছরের কাজ প্রয়োজন। বর্তমানে শেভরনই একমাত্র বড় মার্কিন কোম্পানি যারা ভেনেজুয়েলায় দিনে প্রায় 1.5 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। এত বড় ঝুঁকি ও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই সন্দেহ করছেন মার্কিন কোম্পানিগুলো আদৌ বড় বিনিয়োগে যাবে কিনা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বিশেষ বাহিনীর মাধ্যমে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পরিষদের সদস্য রাষ্ট্রগুলো, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও রয়েছেন। সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বহু দেশ সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের জন্য ভয়ঙ্কর নজির তৈরি করতে পারে। বৈঠকের সময় মাদুরো দম্পতির যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মাদক পাচার সংক্রান্ত মামলায় হাজির হওয়ার কথা ছিল। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এই ঘটনাকে কোনো আইনি ভিত্তিহীন অবৈধ সশস্ত্র আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কিউবা, কলম্বিয়া এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। কিউবার রাষ্ট্রদূত অ্যারনেস্তো সোবেরন গুজমান বলেন, যুক্তরাষ্ট্র নিজের সীমার বাইরেও নিজস্ব বিচারিক এখতিয়ার না থাকা সত্ত্বেও আইন প্রয়োগ করছে এবং সম্পদ দখল করছে, যার নেতিবাচক প্রভাব কিউবার ওপরও পড়ছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র নিজেকে এমন এক সর্বোচ্চ বিচারক হিসেবে দাঁড় করাতে পারে না যে ইচ্ছামতো দেশ আক্রমণ করবে এবং শাস্তি কার্যকর করবে। চমকপ্রদভাবে সমালোচকদের তালিকায় ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র মেক্সিকো ও ডেনমার্ক। মেক্সিকোর রাষ্ট্রদূত ভিক্টর ভাসকনসেলোস বলেন, দ্বৈত মানদণ্ড ছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও আন্তর্জাতিক আইন প্রযোজ্য হওয়া উচিত এবং জনগণের ভাগ্য নির্ধারণ করবে সেই দেশের জনগণই। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কোস লাসেন জোর দিয়ে বলেন, বল প্রয়োগ বা হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার রাজনৈতিক ফলাফল প্রভাবিত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সীমান্তের অখণ্ডতা আলোচনার বিষয় হতে পারে না। ফ্রান্সও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে জানায়, এই সামরিক অভিযান শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও বল প্রয়োগ না করার নীতির বিরুদ্ধে। অন্যদিকে যুক্তরাজ্য ও লাটভিয়া মাদুরোর শাসনামলের দমন-পীড়ন, দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিষয়টি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস অবশ্য ঘটনাটিকে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে পরিচালিত একটি সার্জিক্যাল আইন প্রয়োগমূলক অভিযান হিসেবে বর্ণনা করেন এবং হোয়াইট হাউস এটিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র গ্রেফতার করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক দাবি শুধু লাতিন আমেরিকাই নয়, সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। একজন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে বিদেশি শক্তির দ্বারা সামরিক অভিযানের মাধ্যমে আটক করার ঘোষণা আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুতর ঘটনা, যা একদিকে আন্তর্জাতিক আইন, অন্যদিকে শক্তির রাজনীতির বাস্তবতাকে নগ্নভাবে উন্মোচিত করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যখন বলেন যে সরকার জানে না মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এবং যুক্তরাষ্ট্রের কাছে তাদের জীবিত থাকার প্রমাণ দাবি করেন, তখন সেই বক্তব্য কেবল একটি কূটনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি রাষ্ট্রের অস্তিত্বগত উদ্বেগের বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী বৃহৎ পরিসরের হামলা চালিয়ে একজন রাষ্ট্রপ্রধানকে আটক করা হলে সেটি সরাসরি জাতিসংঘ সনদের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক, কারণ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের ভিত্তিমূল। মাদুরোর ঘটনা কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রম নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের বহু দশকের সেই নীতির ধারাবাহিক প্রকাশ, যেখানে সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আইনি অজুহাত একত্রে ব্যবহার করে অবাধ্য রাষ্ট্র ও নেতাদের শাস্তি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে মাদুরোর নাম উচ্চারিত হওয়া মাত্রই ইতিহাস আমাদের নিয়ে যায় পানামার ম্যানুয়েল নেরিয়েগো ও ইরাকের সাদ্দাম হুসাইনের দিকে, যাদের দুজনকে একসময় যুক্তরাষ্ট্র সরাসরি বন্দী করেছিল এবং যাদের পরিণতি নিজ নিজ দেশ ও অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী বিপর্যয় ডেকে এনেছিল। 1989 সালে পানামায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন ছিল ল্যাটিন আমেরিকায় সরাসরি সামরিক হস্তক্ষেপের এক নির্মম দৃষ্টান্ত। নেরিয়েগা বহু বছর ধরে সিআইএর সম্পদ ছিলেন। তার মাদক পাচার, রাজনৈতিক দমনপীড়ন ও দুর্নীতি সম্পর্কে ওয়াশিংটন অবগত ছিল। তবু যতদিন তিনি মার্কিন আঞ্চলিক স্বার্থ রক্ষা করছিলেন, ততদিন এসব অপরাধ কোনো সমস্যা হিসেবে বিবেচিত হয়নি। কিন্তু যখন নেরিয়েগা মার্কিন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজের ক্ষমতা সুসংহত করতে শুরু করেন এবং জাতীয়তাবাদী ও মার্কিন বিরোধী অবস্থান নেন, তখনই হঠাৎ তিনি হয়ে ওঠেন মাদক সম্রাট ও আন্তর্জাতিক অপরাধী। মায়ামিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন, তারপর পানামায় পূর্ণমাত্রার সামরিক আক্রমণ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তখন এমন এক অভিযান চালায় যা ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের স্বীকৃতি পেয়েছিল। এল চেরুলের মতো দরিদ্র এলাকায় হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়, অথচ এই মানবিক বিপর্যয়কে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বৈধতা দেয়া হয়। নরিয়েগাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়, সেখানে বিচার ও কারাদণ্ড। পরে ফ্রান্স ও পুনরায়
পানামায় প্রত্যর্পণ এই দীর্ঘ প্রক্রিয়ায় এক সময়কার মার্কিন মিত্রের পরিণতি দাঁড়ায় কারাগারে মৃত্যু। এই ঘটনাটি প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের কাছে অপরাধ ও নৈতিকতার মানদণ্ড স্থির নয়, তা নির্ধারিত হয় রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। একই চিত্র আরও ভয়াবহভাবে ফুটে ওঠে ইরাকের ক্ষেত্রে। সাদ্দাম হুসেইন 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। সেই সময় ইরাকি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলেও পশ্চিমা বিশ্ব নীরব ছিল, কারণ সাদ্দাম তখন উপযোগী। কিন্তু 2003 সালে যুক্তরাষ্ট্র দাবি করে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সাদ্দাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই শুরু হয় ইরাক যুদ্ধ। যুদ্ধের পর কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু ততক্ষণে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাদ্দাম হোসেনকে তার জন্মস্থান তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। বিচার হয় একটি মার্কিন নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে এবং তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার পতনের পর ইরাকে যে গণতন্ত্র আসার কথা বলা হয়েছিল তা আর আসেনি, বরং দেশটি সাম্প্রদায়িক সংঘাত, গৃহযুদ্ধ এবং আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থানের মাধ্যমে দীর্ঘস্থায়ী অস্থিরতায় ডুবে যায়। এই ইতিহাস প্রমাণ করে যে একজন নেতাকে অপসারণ বা হত্যা করে কোনো সমাজকে স্থিতিশীল করা যায় না, বরং এর ফল হয় রাষ্ট্রীয় কাঠামোর ভাঙন। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনা যুক্তরাষ্ট্রের নীতির আরেকটি রূপ উন্মোচন করে। ক্ষমতায় থাকাকালে তিনি ছিলেন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও তখন যুক্তরাষ্ট্র নীরব ছিল। ক্ষমতা ছাড়ার পর তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু পরে ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। Honduras asked me to do that, and I did it. I feel very good about it. এই ক্ষমা প্রমাণ করে বিচার এখানে নৈতিক বা আইনি প্রশ্ন নয়, বরং রাজনৈতিক হিসাবের ফল। ভেনেজুয়েলার ক্ষেত্রে এই একই নীতি আরও নিষ্ঠুরভাবে প্রয়োগ করা হয়েছে। বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতি ধ্বংস করেছে, সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলেছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এসব নিষেধাজ্ঞা কার্যত এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যার ফলে হাজার হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হয়েছে। ট্রাম্প প্রশাসনের আমলে এই চাপ আরও বেড়েছে। তেল ট্যাঙ্কার জব্দ, নৌপথে হামলা, মাদক বিরোধী অভিযান এর নামে সামরিক তৎপরতা। মাদুরোর বিরুদ্ধে মাদক টেরোরিজমের অভিযোগ তোলা হয়েছে, কিন্তু লাতিন আমেরিকার মাদক অর্থনীতির বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যার সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা, অস্ত্র ব্যবসা ও আন্তর্জাতিক বাজার জড়িত। কেবল ভেনেজুয়েলাকে দায়ী করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শাসন পরিবর্তনের অজুহাত মাত্র। এই দ্বিচারিতা সবচেয়ে স্পষ্ট হয় ইসরায়েল ও গাজার ক্ষেত্রে, যেখানে ব্যাপক সামরিক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অব্যাহত সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, অথচ ভেনেজুয়েলার মতো রাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধীদের তালিকায় ঠেলে দিচ্ছে। এতে স্পষ্ট হয় আন্তর্জাতিক আইন এখানে নির্বাচিতভাবে প্রয়োগ করা হয়। নরিয়েগা ও সাদ্দামের পরিণতি দেখিয়ে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কখনোই স্থিতিশীলতা আনে না। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কোনো লক্ষ্য নেই। মাদুরোর কথিত গ্রেপ্তার যদি সত্য হয়, তবে দেশটি রাজনৈতিক শূন্যতা, অভ্যন্তরীণ সংঘাত এবং আঞ্চলিক অস্থিরতার দিকে আরও দ্রুত এগিয়ে যাবে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের গ্রেপ্তার কূটনীতি আসলে সাম্রাজ্যবাদী শক্তি প্রয়োগেরই আরেকটি নাম, যেখানে বন্ধু ও শত্রুর সংজ্ঞা বদলায় প্রয়োজন অনুযায়ী এবং মানবাধিকার ও আইনের কথা বলা হয় কেবল তখনই যখন তা রাজনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। মাদুরো থেকে নরিয়েগা, সাদ্দাম থেকে হার্নান্দেজ, এইসব ঘটনায় প্রমাণ করে শক্তির রাজনীতিতে ন্যায় বিচার আপেক্ষিক, কিন্তু এর পরিণতি সর্বদাই ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।